আপনি বিগত লোকসভা নির্বাচন অর্ধ লক্ষের থেকেও বেশি আপনি মাইনরিটি মানে মুসলিম মানুষের ভোট পাইছেন, কিন্তু আপনি মুসলিম মানুষের লাগি এখনো পর্যন্ত কোনো কিছু করছেন না। আপনার একটা আরোপ, তো আপনি এই আরোপটা ক্লিয়ার করেন যে আপনি অতটুকু বেশি ভোট মুসলিম মানুষের হওয়ার পরেও আপনি খেনে মুসলিম মানুষের কোনো কাজ করলেন না। আপনি বিধায়ক হয়েছেন 3 বার, অত্যন্ত খুশি হয়েছি। সিম্বল দলের উর্ধে গিয়েও আপনাকে জনতা ভোট দিবে আপনার মানবাধিকার জন্য, কিন্তু আপনার কাছে একটি আরোপ সঙ্গে আপনাকে সুইচ অফ বিধায়ক বলেন, আগে বলতেন এখন সুইচ অফ এমপি বলেন। দুঃখে সুখনে বিপদের সময় আপনার সুইচ অফ পাওয়া যায় আপনার মোবাইলে। এই দুইটি প্রশ্ন আমার। আজকের এই বরাক কর্তৃক আয়োজিত জনতার আদালতের যিনি কাঠঘোড়ায় থাকবেন, রাতাবাড়ির 3 বারের বিধায়ক, স্পিকার তথা বর্তমান করিমগঞ্জের মাননীয় সাংসদ শ্রীযুক্ত কৃপানাথ মাল্লাহজিকে মঞ্চে অর্থাৎ কাঠগড়ায় এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। তৎসঙ্গে সবাইকে দাঁড়িয়ে ওনাকে স্বাগত জানার জন্য করতালির মাধ্যমে অনুরোধ করছি। সবাইকে করতালির মাধ্যমে, জোরদার করতালির মাধ্যমে ওনাকে স্বাগত জানানোর জন্য অনুরোধ করছি। এবারে আমাদের আজকের এই জনতার আদালতের যিনি বিচারিকর দায়িত্ব পালন করবেন, গুয়াহাটি হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী, সুদূর লন্ডন থেকে LLM স্বীকৃতি প্রাপ্ত আব্দুস সুবুত আবাদার সাহেব এবারে আমাদের মঞ্চের দিকে আসছেন। জোরদার করতালির মাধ্যমে ওনাকে স্বাগত জানানোর জন্য অনুরোধ করছি। এবারে এই বরাকখণ্ড কর্তৃক আয়োজিত বরাকের সবচেয়ে বড় জনতার আদালত কাঠগড়ায় বসে রয়েছেন করিমগঞ্জের মাননীয় সাংসদ শ্রীযুক্ত কৃপানাথ মাল্লাহজি। বিচারকের দায়িত্ব রয়েছেন গুয়াহাটি হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী, সুদূর লন্ডন থেকে LLM স্বীকৃতি প্রাপ্ত সর্বজন শ্রদ্ধেয় আব্দুস সুবুত আবাদার সাহেব। এবারে আজকের মুখ্য কার্যসূচি অর্থাৎ জনতার আদালত অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য বরাককণ্ঠ নাট্য গোষ্ঠীর সম্মানীয় সভাপতি জাকারিয়া হোসেন ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এবং সবাইকে করতালি দিয়ে ওনাকে স্বাগত জানার জন্য অনুরোধ করছি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, নমস্কার, সত শ্রী আকাল। বরাকের সবচেয়ে বড় আদালত জনতার আদালতে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে যে প্রোগ্রামটা পরিচালনা করব সেই প্রোগ্রামটা কমপ্লিটলি আমাদের যে রিজনাল ল্যাঙ্গুয়েজ সিলেটিতে হবে। সো সুতরাং আপনাদেরকে একটি রিকোয়েস্ট, আপনারা যদি কেউ বেঙ্গলি, হিন্দি, আসামিজ বা সিলেটি যে কোনো ল্যাঙ্গুয়েজে আপনারা প্রশ্ন করতে পারেন, কারণ এখানে সব কমিউনিটির লোক আপনারা বসে আছেন। যদিও আমাদের কনভারসেশনটা পুরা কমপ্লিট এটা মানে সিলেটিতেই থাকবে, তারপর আপনারা কিন্তু যে ল্যাঙ্গুয়েজে কমফোর্টেবল সেই ল্যাঙ্গুয়েজে আপনারা প্রশ্ন করতে পারবেন। আজকের জনতার আদালত শুরু করার লগে আজকের আমরা সম্মানিত জাজ, গুয়াহাটি হাইকোর্টের বিশিষ্ট অ্যাডভোকেট AS তাপাদার স্যার, LLM ফ্রম লন্ডন, UK, ইউনিভার্সিটি অফ ইস্ট লন্ডন। তো অনারেবল জাজ স্যার দেখুয়ার আমরা আজকের পারমিশনটা দেওয়ার লগে বিজ্ঞ সুপরিচিত জনতার আইনজীবী অনুগ্রহ করে প্রক্রিয়া শুরু করুন। থ্যাংক ইউ স্যার। তো সর্বপ্রথম আমরা আজকের মাননীয় MP মহোদয়ের কাছে সর্বপ্রথম যেটা মানে প্রশ্ন জনগণের কাছ থেকে আমার কাছে আইছে, এই প্রশ্নটা হইল গিয়া, আপনি বিগত লোকসভা নির্বাচন অর্ধ লক্ষের থেকেও বেশি আপনি মাইনরিটি মানে মুসলিম মানুষের ভোট পাইছেন,
কিন্তু আপনি মুসলিম মানুষের লাগি এখনো পর্যন্ত কোনো কিছু করছেন না, আপনার একটা আরোপ। তো আপনি এই আরোপটা ক্লিয়ার করেন যে আপনি অতটুকু বেশি ভোট মুসলিম মানুষের হওয়ার পরেও আপনি খেনে মুসলিম মানুষের কোনো কাজ করলেন না। মুসলিম মানুষে অনেক ভোট আমাকে দিয়েছে এই লাস্ট ইলেকশনে, এর আগেও যখন বিধায়ক ছিলাম তখনও দিয়েছিল, যার জন্যে ওনার একটা ডিমান্ডও আছে মহিলা কলেজের জন্য, এবং মহিলা কলেজের জন্য আমি ব্যবস্থা করেছি। খুব তাড়াতাড়ি একটা মহিলা কলেজ হবে এখানে। এবং আরেকটা আপনারা দেখবেন এই আনন্দপুরের পিছন সাইডটা একটা রেসিডেন্সিয়াল স্কুল এমএসডিপি থেকে আমি বানিয়েছি, এখনো কাজ চলছে, কমপ্লিট হয়নি, হয়তো আরো 10-20% কাজ আছে। সেটা কমপ্লিট হলে ওইখানে এমএসডিপির এটা স্কিম, মাইনরিটি মানুষ এখানে ছেলেরা রেসিডেন্সিয়াল, জাস্ট লাইক নবোদয়, আমাদের যে হরিনগর নবোদয় আছে এই সেম নবোদয়ের মতো এখানে স্কুল কমপ্লিট হয়ে গেছে, মানে অল্প বাকি আছে। আপনারা যদি এদিকে কেউ গিয়েছেন তো নিশ্চয়ই দেখেছেন, আমি মধ্যে মধ্যে যাই, গিয়ে এটাকে পার্সু করি তাড়াতাড়ি করার জন্য। তো খুবই সুন্দর, একদম নবোদয়ের মতো একটা স্কুল হচ্ছে, এবং একটা মহিলা কলেজ ইমিডিয়েটলি হবে। সম্মানিত এমপি মহোদয়ের কাছে আর একটা অভিযোগ হইল গিয়া, আপনি এই করিমগঞ্জ লোকসভার মধ্যে একটা সমষ্টি যেটা করে খাওয়া হয় রাতাবাড়ি সমষ্টি, বর্তমানে আমরা যেখানে প্রোগ্রাম করি আর এই রাতাবাড়ি সমষ্টিতে কি আপনি 3-3বার বিধায়ক আসলা, তারপর আপনি ডেপুটি স্পিকারও আসলা, এখন আপনি করিমগঞ্জ লোকসভার আপনি এমপি। তো শোনা যায় লোকমুখে যে আপনি 3বার বিধায়ক থাকার পরেও এই সমষ্টির কোনো উন্নয়ন হইছে না, যেটা উন্নয়ন হইছে এই লাস্ট টার্ম এখনকার বিধায়কের টাইমও হইছে, আপনার টাইমও কোনো উন্নয়ন হইছে না, যেটা হইছে সব ও টাইমও হইছে, আপনি ওটা একটু ক্লিয়ার করেন। রাতাবাড়ির জনতাই জানে, কারণ রাতাবাড়ির জনতা 3-3বার বিধায়ক বানিয়েছে। প্রথমবার বিধায়ক হয়েছি, যদি কাজ করিনি, সেকেন্ড টাইম হয়নি, সেকেন্ড টাইম না কাজ করে থার্ড টাইম হয়নি। এটা রেজাল্ট জনতা, রাতাবাড়ির জনতা দিয়েছে আমাকে, যে এই জায়গা থেকে 3-3বার বিধায়ক বানিয়েছে, এবং এমপি যে হয়েছি এখানে অনেক বেশি ভোট, 80,000-এর উপরে ভোট আমি এই রাতাবাড়ি থেকে পেয়েছি। এর মানে উন্নয়ন হয়েছে, যার জন্য ভোট দিয়েছে। আজকে দেখুন, আমি 2003 ফার্স্ট যখন বিধায়ক হই, তখন এই যে এরিয়াতে আছি, আলিপুর থেকে কাট ছিল, এই বিধাননগরের মানুষ জানে, আলিপুর থেকে এইদিকে আসার রাস্তাই ছিল না, পায়ে হেঁটে আসতে হতো। আমি প্রথম বিধায়ক হয়ে আলিপুর থেকে আমি বাড়িতে আসতাম পায়ে হেঁটে, কারণ রাস্তাই ছিল না। এখন আমরা এইখান পর্যন্ত এসেছি, সব পাকা রাস্তা, আপনারা নিশ্চয় দেখেছেন। এবং এখন যেখানে বসে আছি আমরা, সেটাও আমার এমএলএ টার্মের এই ঘর, এই সামনে মন্দির দেখছেন, এই দেখেন পিএইচই দেখছেন, এটা সব আমার টাইমে হয়েছে। এবং রাতাবাড়ির যারা দুর্লভ ছড়া থেকে উপরে থাকেন, রংপুর, চেরাগি, বা আমার এখানের অনেক মানুষ রংপুর চেরাগি যেত। 2003-এ যখন আমি এমএলএ ছিল হয়েছি, প্রচারে আমি রাস্তার উপরে যাইনি। এখানে অনেক মানুষ আছে যারা ওই টাইমে রংপুর চেরাগি হয়তো ইলেকশনের জন্য গিয়েছে, রাস্তার উপরে গাড়ি চলতো না, তখন সাইডে যে ক্ষেত আছে, ক্ষেতের মধ্যে দুর্লভ চড়া থেকে খেতে খেতে চেরাগি রংপুর যাওয়া হতো, রাস্তা একটাও ছিল না। এখন গিয়ে দেখুন মিজোরাম বর্ডার পর্যন্ত রাস্তা হয়ে গেছে, এখনো কাজ চলছে, প্রপোজাল আমার ছিল, এখনো কাজ চলছে। আমি নিজে গিয়ে এসেছি মিজোরাম বর্ডারে, একদম বর্ডার পর্যন্ত আমাদের রাস্তা পাকা হয়েছে। এবং বর্ডারে গিয়ে দেখবেন ওইখানে মধ্যে মিজোরাম এবং আসামের সঙ্গে একটু গন্ডগোল ছিল, ওইখানে আমি ক্যাম্প বানিয়েছি, একটা বড় বিরাট ক্যাম্প আছে, দেখবেন আমাদের পুলিশ ওইখানে থাকে। ওইখানে জলের ব্যবস্থা ছিল না, এই ক্যাম্পে যখন মানুষ থাকতো আমি নিজে গিয়েছিলাম, এবং ওনারা বলেছেন যে আমরা এখানে আছি কিন্তু জলের খুবই প্রবলেম, তার জন্য আলাদাভাবে জেজেএম থেকে ওখানে একটা পিএইচই স্যাংশন করা হয়েছে, এবং ওরা এখন আজকে জল পাচ্ছে এই ক্যাম্পের মানুষ। তো অনেক কাজ হয়েছে। আমি বলেছি আমাদের রামকৃষ্ণনগর কলেজ আছে এই অঞ্চলে, আপনারা জানেন, পড়াশোনার একটাই উচ্চশিক্ষা মানে কলেজ ছিল রামকৃষ্ণনগর। আমি নিজেই সায়েন্সের স্টুডেন্ট, সায়েন্স আমি পড়েছি, কিন্তু আমি করিমগঞ্জ কলেজে পড়েছি। আমি নিজে ফিল করেছিলাম যে রাতাবাড়ির কোনো ছেলে মেয়ে যদি সায়েন্স পড়ার ইচ্ছা থাকে তাহলে আপ টু হায়ার সেকেন্ডারি আমাদের এখানে পড়তে পারে, ডিগ্রি কোনো ব্যবস্থা ছিল না। তখন রামকৃষ্ণনগর কলেজে আমি এমএলএ থাকতে ওইখানে সায়েন্স স্ট্রিম আমি এনেছিলাম, আজকে এখানে ডিগ্রি আমাদের করিমগঞ্জে হচ্ছে। এবং তারপরও আমরা দেখেছি যে নিবিয়া চেরাগির ছেলেমেয়েরা, তারা ওদেরকে আসতে হতো রামকৃষ্ণনগর,
এর জন্য আমি আরেকটা প্রপোজাল দিয়েছিলাম কলেজের জন্য, যেটা কলেজ এখন আপনারা দেখবেন গম্ভীরাতে একটা ডিগ্রি কলেজ বলে চলছে, আর 10% বাকি আছে মনে হয়, এটা কমপ্লিট হয়ে যাবে। তখন দুর্লভছড়া, নিবিয়া, চেরাগির ছেলে মেয়েকে আর রামকৃষ্ণনগর আসতে হবে না, ওরা নিবিয়া এই গম্ভীরাতে পড়বে। ওইখানে একটা কলেজ হয়ে গেছে হাইয়ার এডুকেশন। এছাড়া ওইখানে সব ম্যাক্সিমাম বাগানে আর একটা প্রবলেম আছে, যে বাগানে পড়াশোনা একটু প্রবলেম ছিল, এখন আসাম গভর্নমেন্ট থেকেও দিচ্ছে পার্সু করে আমরা সব বাগানে এখন মডেল হাই স্কুল একটা করা হচ্ছে। আমাদের এই অঞ্চলে হয়েছে, দামচড়া বাগানে হয়েছে, গম্ভীরা হয়েছে, আরো নতুন কয়েকটা স্যাংশন হয়েছে। স্কুলের দিকেও অনেক কিছু অ্যাডভান্স হয়েছে। ধন্যবাদ। তো আপনারা মানে অবগতির লগে আর একটা ইনফরমেশন শেয়ার করি। আর আমরা আজকের প্রোগ্রামের যে স্পন্সরশিপ দিয়েছেন সেটা হলো প্যারাগন সিনিয়র সেকেন্ডারি স্কুল এন্ড ইংলিশ মিডিয়াম স্কুল, সায়েন্স আর্টস কমার্স, বদরপুর। তো আপনারা নিশ্চয় জানেন রিসেন্টলি যে এইচএসর যেটা রেজাল্ট হয়েছে, এই রেজাল্টে সমগ্র আসামের মধ্যে 3 নম্বর র্যাঙ্ক যেটা এটা আমরা বরাকবেলিয়া পাইছি। আর এই বরাকবেলির এই প্যারাগনের একটা ইউনিট হইল গিয়া প্যারামাউন্ট স্কুল কইয়া হাইলাকান্দি, এই স্কুলে 3 নম্বর র্যাঙ্কটা পাইছি আসামের মধ্যে। এটার লগে জোরদার একটা হাততালি দেন, কারণ এটা আমরা বরাকর একটা গর্ব। এই স্কুলটা, এই স্কুলের ম্যানেজমেন্ট থেকে লইয়া সবর হার্ড ওয়ার্কের কারণে আজকে আমরা পুরা আসামের মধ্যে 3 নম্বর র্যাঙ্কটা পাইছি। আর এই প্যারাগন সিনিয়র সেকেন্ডারি স্কুলের কর্তৃপক্ষরে ধন্যবাদ জানাই আর আমরা স্পন্সরশিপ দেওয়ার লগে। এমপি সাহেবের কাছে আর একটা প্রশ্ন, যে আপনি যখন পার্লামেন্টও আপনার অধিবেশন থাকে তখন কোয়া হয় যে আপনার অধিবেশনও আপনি অনেক সময় অ্যাবসেন্ট থাকেন, বা আপনি অধিবেশনও যদি যান তাহলে আপনি বেশি কিছু প্রশ্ন করেন না, বা আপনার যে লোকসভার এরিয়ার কোনো সমস্যাগুলো আপনি এখানে তুলিয়া ধরেন না। ও ধরনের একটা অভিযোগ উঠছে যে আপনি একদম সাইলেন্ট থাকেন, বেশি মাতইন না, কাজও করেন না, ওইরকম একটা মানে আপনার উপরে একটা অভিযোগ আইছে। তো আপনি আপনার উপরে অত বড় একটা সমষ্টির মানুষে ভোট দিছে, ভোট দিয়া আপনার উপরে একটা অ্যাকাউন্টেবিলিটি তুলিয়া দিছে, কিন্তু আপনি খেনে এইরকম মানে লোকসভা মানে অধিবেশনের টাইমও এরার ব্যাপারে কিছু মাতইন না বা কোনো কোয়েশন করেন না, এটা খেনে করেন আপনি? ঠিক আছে, যারা প্রশ্ন করে এই ধরনের হয়তো জানে না, আমি সিঙ্গল এমপি যে আসামের মধ্যে সব থেকে হাইয়েস্ট কোয়েশ্চেন করেছি, অফ দ্য রেকর্ড আমি করছি, রেকর্ড চেয়ে নেবেন আপনারা। এটা কয়েকদিন আগে মিডিয়াতে বাজিয়েছে যে আমি অনলি এমপি কৃপানাথ মালা করিমগঞ্জের যে সব থেকে আসামের মধ্যে সব থেকে হাইয়েস্ট কোয়েশ্চেন আমি করেছি, সেটা রেকর্ডে আছে, আপনার রেকর্ডে গিয়ে দেখতে পারেন, সব থেকে হাইয়েস্ট আমি কোয়েশ্চেন করেছি। এবং এই প্রশ্ন করার অর্থ এটাই যে আমি জানি যে এই করিমগঞ্জ আমার লোকসভা অঞ্চলে হাইলাকান্দি মিলিয়ে কোন কোন জায়গাতে কি কি প্রবলেম আছে, সেটা আমার পার্লামেন্টে উঠাতে হবে, এবং পার্লামেন্টে উঠালে সেগুলো কাজও হয়। এর জন্য আমি পার্লামেন্টে উঠি, 200-র উপরে আমার কোয়েশ্চেন আছে এবং আনসারও মন্ত্রীরা দিচ্ছেন, কাজও করেছেন। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, ফার্স্ট এমপি হওয়ার পর আমি প্রথম বক্তব্য পার্লামেন্টে দিয়েছিলাম যে আমাদের মেইন প্রবলেম ছিল করিমগঞ্জ টু চুরাইবাড়ি যেটা রাস্তা আছে, অবস্থা কি ছিল রাস্তার, ট্রাক ওইখানে ফেসে যেত এবং হাতি দিয়ে টানা হতো। সেই ফটোগুলো আমি দিয়েছিলাম এবং পার্লামেন্টে এই কথা বলার পর আজকে দেখুন আমরা করিমগঞ্জ থেকে চুরাইবাড়ি রাস্তা পুরো ক্লিয়ার হয়ে গেছে। এইটা আমি ফার্স্ট কোয়েশ্চেন করেছিলাম এবং এটার কাজ হয়েছে। এই বাকি যে 200 কোয়েশ্চেন এর মধ্যে অনেক কাজ হচ্ছে। আরেকটা ন্যাশনাল হাইওয়ে আমাদের আছে হাইলাকান্দিতে, আপনারা দেখেছেন মিজোরাম যেটা যায়, সেটার একদম প্রথম দিকে একটা ব্রিজ বানানোর ব্যবস্থা ছিল, কিন্তু এই ব্রিজ অনেক দিক থেকে মানে কাজ হচ্ছিল না। তখন হাইলাকান্দি যাওয়ার পর সবাই আমাকে বলেছিল যে এই ব্রিজটা হচ্ছে না, যার জন্য আমরা সোজাসুজি আমরা যেতে পারতাম যদি আমরা এই ব্রিজটা হয়ে যেত। তো এই ব্রিজের প্রবলেম ছিল, এই রেলের সঙ্গে নিচে রেল আছে, গতিকে এইটা আমি গিয়ে দিল্লি গিয়ে রেল ডিপার্টমেন্ট এবং ন্যাশনাল হাইওয়ের সঙ্গে কথা বলে সেটা ক্লিয়ার করেছি। আজকে এই কয়েকদিন আগে ক্লিয়ার হয়েছে। আপনারা যদি এদিকে গিয়েছেন, আমি নিজে গতকালকে গিয়েছি, এই রাস্তাটা এখন ক্লিয়ার হয়ে গেছে। আমরা হাইলাকান্দি গিয়ে বাম দিকে যেতে হতো আগে, ধলেশ্বরের নিচের দিকে, সেটা মেইন রোডটা ক্লিয়ার হয়ে গেছে। এবং এই হাইলাকান্দি রোডে কাটলিছড়া সাইডে রাস্তা খুব খারাপ ছিল। এই প্রশ্ন করার পরে 104 কোটি টাকা আবার স্যাংশন হয়েছে নতুন, সেটা রিপেয়ারিং হবে এবং ইদানিং এটা টেন্ডার হবে। এইগুলা পার্লামেন্টে কোয়েশ্চেন করায় অনেক কাজ হয়েছে। আমার এই রাস্তা বলুন বা রেলের অনেক আছে, রেলের আপনারা আরবি ইয়োটা আরবি কয়েকটা হয়েছে এবং আরো কয়েকটা ইম্পর্টেন্ট কিছু আমার
নিয়োগ করা আছে, প্রপোজাল দেওয়া আছে। যেমন আপনার বদরপুর ঘাট, এখানে অনেক ঝঞ্ঝট থাকে, এটার জন্য একটা প্রপোজাল আছে, খুব তাড়াতাড়ি সেটাও স্যাংশন হবে। এবং রেলের এক্সটেনশন আছে, এই ভৈরবী টু সাইরং একটা ছিল, সেটা এখন স্যাংশন হয়ে গেছে, কাজ চলছে পুরা দমে। আরও দুইটা আমি দিয়েছি, পাতারকান্দি থেকে মিজোরাম এবং দুর্লভ ছড়াকে এক্সটেনশন করার জন্য এই দুটা প্রপোজাল দিয়েছি আমি। তখন হয়তো আপনারা মিডিয়াতে পেয়েছিলেন, আমি মন্ত্রীর সঙ্গে গিয়ে কথা বলে ওনাকে সব দেখিয়েছি যে এরকম কানেকশনটা, উনি ফটো ইয়ে করেছেন, ম্যাপ বের করেছিলেন, এবং ম্যাপে আমি দেখিয়ে দিয়েছি যে এইরকম কানেকশনটা শর্টকাট হবে। তখন খুব ভালোটিকে উনি বুঝেছিলেন এবং উনি আমাকে বলেছেন যে ভৈরবী সাইরং কাজ চলছে, সেটা কমপ্লিট হওয়ার পর এই বাকি আপনার দুটা আমি করব, উনি কথা দিয়েছেন আমাকে। এমপি সাহেবের কাছে আর একটা অভিযোগ হইল গিয়া যে আপনি করিমগঞ্জ লোকসভার এমপি, আর এই করিমগঞ্জ ডিস্ট্রিক্টও একটা মেডিকেল কলেজ স্যাংশন হয়েছে, যেটা আসামর সিএমএ মানে বারবার বহুত দিন থেকে হইয়া আইতে, এটা লং টাইম থেকে হইয়া হওয়ার যে করিমগঞ্জে মেডিকেল কলেজ একটা দেবো হইব, মেডিকেল কলেজ একটা দেবো হইব। বাট রিসেন্টলি একটা জিনিস নোটিস করা যায় যে এই মেডিকেল কলেজটা মানে রাতাবাড়ি সমষ্টির এই সাইড ওই এরিয়ার আশপাশ কোনো এক জায়গায় দেওয়া হয়। যেহেতু আপনারা পুরা করিমগঞ্জ ডিস্ট্রিক্টর মানুষের ভোট দিয়ে আপনারা এমপি বানাইছে, এই মেডিকেলটা যদি আইডিয়ালি দেখা যায় তাই ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার থেকে উইথিন 10 to 15 কিলোমিটার্স বা 20 কিলোমিটার্সের ভিতরে কোনো জায়গা হইতো, ওরকম জায়গা হইতো যে জায়গা মানে কানেক্টিভিটি, রোড কানেক্টিভিটি সব দিক দিয়ে সুবিধা হয় মানুষের। কিন্তু এটা রাতাবাড়ির এক সাইডও, ডিস্ট্রিক্টর পুরো এক সাইডও আই গেছে, আর আপনি এই ব্যাপারে কোনো কিছু কইতে না, আপনি একদম নীরব এই ব্যাপারে। তো আপনার মানে প্রতিক্রিয়া কি এই ব্যাপারে পাবলিকের জনতা জানতে চাই। আচ্ছা দেখেন, এই মেডিকেল কলেজ, করিমগঞ্জ মেডিকেল কলেজ মুখ্যমন্ত্রী ডিক্লেয়ার দিয়েছেন রাতাবাড়িতে হবে, সেটা আমার এমপি হওয়ার আগের ঘটনা। আমি যখন 16 ইংরাজিতে ইলেকশন খেলি রাতাবাড়ি থেকে, তখন হিমন্ত বিশ্ব শর্মা, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজকে মুখ্যমন্ত্রী, উনি মুখ্যমন্ত্রী ছিলেন না, উনি হেলথ মিনিস্টার ছিলেন, এবং উনি এসেছিলেন দুর্লভ ছড়াতে আমার প্রচারে, এবং ওইখানে উনি বলেছিলেন যে করিমগঞ্জে একটা মেডিকেল কলেজ হবে, এবং পলিটিক্যাল ভাষণই ছিল ওনার, যে যেখান থেকে বেশি ভোট আমাদের ক্যান্ডিডেট পাবে ওইখানে মেডিকেল কলেজ হবে। এবং এরপরে তো আমি আবার এমপি হয়ে গেছি 19-এ, এবং উনি কথা যে দিয়েছিলেন ওই কথা উনি রক্ষা করেছেন, এর জন্য রাতাবাড়ি ডিক্লেয়ার করেছেন। সেটা আমি এমপি হওয়ার আগের ঘটনা। যখন আমি বিধায়ক ছিলাম রাতাবাড়ি, তখন তো আমার ইচ্ছা থাকবেই যে মেডিকেল কলেজ হোক, পলিটেকনিক হোক, বড় বড় ইনস্টিটিউট আমার রাতাবাড়িতে করব, সেটা তো আমার ইচ্ছা থাকবেই যখন বিধায়ক ছিলাম। আজকে সেই কথা তো আমি বলতে পারি না যে রাতাবাড়িতে হোক, বা ডিমান্ড আমি দিই না, এটা আগের এমপি হওয়ার আগের ঘটনা ছিল। আজকে আমি দেখেছি এমপি হওয়ার পরও দেখছি রাতাবাড়ি, আমার এমপি সিটটা হচ্ছে 2 ডিস্ট্রিক্ট নিয়ে, করিমগঞ্জ এবং হাইলাকান্দি। আজকে দেখুন আপনারা জিওগ্রাফিক্যালি দেখলে দেখবেন যে হাইলাকান্দি এবং করিমগঞ্জ দুটা জেলার মধ্যে পড়েছে কিন্তু রাতাবাড়িটা। এই মেডিকেল কলেজ রাতাবাড়িতে হলেও আজকে ডেটেও হাইলাকান্দি এবং করিমগঞ্জ দুটা ডিস্ট্রিক্ট কিন্তু উপকৃত হবে, যেহেতু মিডিলে। এর জন্য আমি আপত্তি করছি না। তো এখন জনতার উদ্দেশ্যে কইয়ার আমার কাছে কিছু কোয়েশন আইছিল, যে কোয়েশন গুলা আমরা মেসেজ করিয়া হোয়াটসঅ্যাপ করিয়া পাবলিকে আমার কাছে দিছেন, আমরা কিছু প্রশ্ন উপস্থাপন করছি কেন, আর আরো কিছু আছে কোয়েশন। তো আপনারা শেষে কোয়েশন করতে একটু প্রিপেয়ার্ড হয়ে যাবা। আমরা একজন একজন করে চান্স দিমু, আর একজনে একসাথে এট এ টাইম একটা প্রশ্ন করবা, আর প্রশ্নটা একদম শর্টকাট টু দা পয়েন্ট প্রশ্ন করবা আপনারা প্লিজ। একজন একজন করে আমরা চান্স দেওয়া যাইব। মাইক্রোফোনটা এখানে দেও না। প্রথমে বরাক কণ্ঠ পরিবারকে আমি এই উপস্থিত সবার পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করি। আমাদের এই রাতাবাড়ির সমষ্টির ভিতরে যে জনতার আদালত হিসাবে বরাক কণ্ঠই আমাদেরকে এক সুযোগ করে দিয়েছে, আজকে মাননীয় এমপি মহোদয়কে সম্মুখে পেয়ে একটি প্রশ্ন করতে পেরেছি, তাই আমি সবার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করি। আমার প্রশ্ন, সত্যি এখানে অনেক জনতা উপস্থিত আছেন, রাজনীতির দিকে বিভিন্ন দলে থাকতে পারেন, কিন্তু এমপি হিসাবে আপনাকে দলের ঊর্ধ্বে বেছে আপনাকে অনেক ধর্মাবলম্বী, অনেক গোষ্ঠীর মানুষ আপনাকে পছন্দ করেছে, অনেক জাতির মানুষ। তাই আপনি লোকসভা নির্বাচনে এনে অনেক ভোট পেয়ে এগিয়ে গিয়েছিলেন, যেখানে অনেক দলের লেং মারামারিয়ে ডিবেট করে আপনাকে ভোট দেওয়া হয়েছে। অত্যন্ত খুশি হয়েছিলাম। আমার একটি প্রশ্ন আপনার কাছে, আপনার যে করিমগঞ্জ জেলার সমষ্টি, 2 জেলায় আপনার এরিয়া, 2 ডিস্ট্রিক্টের মধ্যে শুধু নয়,
গোটা বরাক ভ্যালির মধ্যে অনেক শ্রমিকরা মিজোরামে কাজ করার জন্য সর্বদা থাকে। যাতায়াতের একমাত্রই হাইরাকান্দি এবং শিলচরের বাগা রাস্তা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই। তৃতীয় রাস্তা আছে কৈলাসর হয়ে আগরতলা হয়ে, সেদিকে কখনো যায় না। এক্সটেনশন করার জন্য রেল বিভাগ থেকে আপনি শুনেছি আমরা আজ অবধি মিজোরামের সঙ্গে রেলের কোনো যোগাযোগ করতে পারেননি, সেই দিকে আমরা দুঃখিত। আপনার আমরা আশা আপনার দিকে আজকের এই জনতার আদালতে আপনি সুদুত্তর আমাকে জানাবেন। এবং তার সঙ্গে ছোট একটি, আপনি বিধায়ক হয়েছেন 3 বার, অত্যন্ত খুশি হয়েছি। সিম্বল দলের ঊর্ধ্বে গিয়েও আপনাকে জনতা ভোট দিবে আপনার মানবাধিকার জন্য, কিন্তু আপনার কাছে একটি আরোপ সঙ্গে আপনাকে সুইচ অফ বিধায়ক বলেন, আগে বলতেন, এখন সুইচ অফ এমপি বলেন। দুঃখে সুখে বিপদের সময় আপনার সুইচ অফ পাওয়া যায় আপনার মোবাইলে। এই দুইটি প্রশ্ন আমার। ওনার প্রথম প্রশ্ন যেটা বলেছেন রেলের মিজোরামে কানেকশনের, সেটা ওনার হয়তো জানা নেই। এখন ভৈরবী থেকে সাইরঙের কাজ পুরা দমে চলছে, আপনি নিশ্চয়ই দেখেছেন, হয়তো যদি যান নিশ্চয়ই দেখেছেন। এটা কাজ চলছে, খুব ফুল স্পিডে চলছে। কয়েকদিনের মধ্যে মিজোরামে রেলের দিকে কানেকশন হবে। এবং অল্প আগে আমি বলেছি যে রোডের অবস্থা খারাপ ছিল, যেটা এই রোডের কাজের জন্য 104 কোটি স্যাংশন হয়েছে, সেটা টেন্ডারের প্রসেসে আছে। এবং এই টেন্ডার হওয়ার পর, রাস্তা হওয়ার পর বাই রোডও খুব ইজিলি মিজোরাম যাওয়া যাবে। এবং রেলের তো কাজ চলছে, স্পিডে চলছে, আপনি দেখতে পারেন গিয়ে। এটা হওয়ার পরে আরো দুটা আমি বলেছি, দুটা আরো প্রপোজাল আছে। দুর্লভ ছড়াটা এক্সটেনশন হবে মিজোরাম, এবং পাতারকান্দি থেকেও এক্সটেনশন হবে মিজোরাম। মিজোরামে 3টা রেলের কানেকশন হবে। এবং বাই রোড যেটা আছে সেটা তো আছেই। এবং আরেকটা বলছো সুইচ অফ কথা, সুইচ অফ আমার মোবাইল কোনোদিনই থাকে না, রিসিভ কম করি, সুইচ অফ থাকে না। যখন আমি দেখি তখন আমি রিপ্লাই করি। এখনো মোবাইল আছে, কন্টিনিউ ফোন আসছে, সম্ভব নাকি ফোন ধরা? তো ওই ধরনের এমপি হিসেবে যখন আমি আছি, বিভিন্ন প্রোগ্রামে থাকি। আজকে এই প্রোগ্রাম না, অন্য কোনো মিটিংয়ে, অনেক সময় মিটিংয়ে সিটিংয়ে থাকি, তখন ফোন ধরা সম্ভব না, রিং করে, আমি দেখি। অনেক সময় আমি অনেক ইম্পর্টেন্ট দেখে আমি ব্যাকও করি যখন টাইম পাই। সুইচ অফ থাকে না, কিন্তু আপনার যখন রিং করবেন রিং করবে।